মানহা অনেক ভেবে সিদ্ধান্ত নিল সে সবটা খুলে বলবে। আমি এখন যা বলবো সবটা শুনবেন, তারপর বোঝার চেষ্টা করে ডিসিশন নেবেন। আমি হুট করে সিদ্ধান্ত নেওয়ার মানুষ না। আমি আর আয়াত আপু তার এক ফ্রেন্ডের বার্থডেতে যাই। বার্থডে হচ্ছিল একটা পার্টি সেন্টারে। বার্থডে অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় 1টা বেজে যায়। মামিমা আগেই বলেছিল মামাকে পাঠাবে, কিন্তু আমরা মানা করে দিয়েছিলাম। পার্টি সেন্টার ছিল 5ম তলায়। আমরা দুজন আগে বের হয়েছি। 6ষ্ঠ তলায় ছিল বার। গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার পর আয়াত আপু বলে, ইস, পার্স তো ফেলে এসেছি। আমরা দুজন আবার গেলাম। লিফটে উঠতেই আমাদের সাথে আর একটা ছেলে উঠল। ভয় ভয় লাগলো। আমরা দুজনেই সেটা প্রকাশ করছিলাম না। আমরা লিফটে উঠে বাটন প্রেস করতে ভুলে যাওয়াতে 6ষ্ঠ ফ্লোরে এসে নামি। আমি সাথে সাথে আবার লিফটে উঠতে চাইলে লোকটা ততক্ষণে আয়াতাপুর সাথে বাজে বিহেভ করা শুরু করে। আমি লোকটাকে একটা থাপ্পড় মারি। লোকটা রক্তচক্ষু নিয়ে আমার দিকে তাকিয়ে থেকে চিৎকার করে বলে। আয়াতাপু লোকটার হাতে কামড় বসিয়ে দেয়। আমরা সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করতে থাকি। পেছন থেকে একজন ছেলে আমাকে ধরে ফেলে। ওরা ছিল 4-5 জন। আমরা অসহায় দুজন মেয়ে মানুষ। আমাদেরকে টেনে হিঁচড়ে 8 তলায় মানে ছাদে নিয়ে আসে। তারপর শুরু হয় ধস্তাধস্তি। এর মধ্যে আরও একজন ছেলে সেখানে আসে। দেখেই বোঝা যাচ্ছিল এরা সবাই ওভার ড্রাঙ্ক, কেউ হুঁশে নেই। এদের সাথে লড়াই করতে করতে আমাদের ড্রেসের বিভিন্ন অংশ ছিঁড়ে যায়। সবার শেষে যে ছেলেটা আসে সে প্রথমে বলে। তাদের মধ্যে একজন বলে ওঠে, আমি আর আয়াতাপু ভয়ে আতঙ্কে আর নিজেদের মধ্যে নেই। ছেলেগুলোর বিশ্রী হাসি আমাদের গা জ্বালিয়ে দিচ্ছিল। অসহায় অবস্থায় আমরা কেঁদে কেঁদে বললাম, দয়া করে আমাদের যেতে দাও, আমাদের এমন সর্বনাশ করবেন না প্লিজ, আপনাদের পায়ে পড়ি। কিন্তু আমার এই অসহায় বাণী শোনার মতো অবস্থায় তারা ছিল না। দুজন ছেলে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আমি নিজেকে বাঁচাতে ছুটতে থাকি। এক পর্যায়ে ছাদের দেয়ালের সাথে সজোরে বাড়ি খেয়ে ফ্লোরে পড়ে যাই। আমার মাথা থেকে গলগল করে রক্ত বের হতে থাকে। চোখ বন্ধ করার আগে আমি শুধু আয়াত আপুর আত্মচিৎকার শুনেছিলাম। এতটুকু বলে মানহা জোরে জোরে শ্বাস নেয়। আরহাম মানহার সামনে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলে, রিল্যাক্স হও, আস্তে ধীরে বলো। মানহা কিছু সময় চুপ থেকে আবার বলতে শুরু করে। যখন আমার জ্ঞান ফিরেছে তখন নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করি, আর আয়াত আপু তখন মৃত্যুর সাথে লড়াই করছে আইসিইউতে। তার অবস্থা শোচনীয়। পরে জানতে পারি আপুকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু এসবের সাথে মিফতাজের যোগসূত্র কি? তুমি আয়াতকে কেন নিয়ে আসতে চাইছিলে? কারণ ওই শেষ ছেলেটা মিফতাজ ছিল। আরহাম নিজের রাগ সংযত করছে। ঠান্ডা মাথায় কাজ করার মানুষ আরহাম, হুটহাট রেগে যাওয়ার মানুষ না। আরহাম বলল, আমি আরো সত্যি জানতে চাই, সেদিন তোমার জ্ঞান হারানোর পর কি হয়েছিল? আর বাকিটুকু বলতে পারবে মিফতাজ। মিফতাজ আমাকে পরশু রাতেই বলতে চেয়েছিল, কিন্তু ওর শারীরিক অবস্থার জন্য আমি শুনিনি। তুমি মিফতাজকে মেনে নিতে পারবে? হয়তো কখনো না, তবে আমি তাকে ভালোবাসি। তার সব অপরাধ, তার সব খারাপ কাজ, তার সকল কিছুর ঊর্ধ্বে যে আমি তাকে ভালোবাসি। ভালোবাসা আর ক্ষমা করা এক জিনিস না, তবে ভালোবাসলে তার সকল খারাপ ভালো মেনে নিয়েই তাকে ভালোবাসতে হয়। আরহাম বলল, তুমি চলে যাও, ড্রাইভার তোমাকে পৌঁছে দেবে। আপনি যাবেন না? যাব, নিজেকে একটু সময় দিয়ে। আচ্ছা এটা বলো, তোমার সাথে মিফতাজের পরিচয় কিভাবে? আপনার চিঠি পৌঁছে দিতে এসে তারপর কাকতালীয়ভাবে দেখা হতে থাকে। তখন তুমি চিনতে পারোনি? না, সে নিজের চেহারায় অনেক পরিবর্তন এনেছিল। তারপর একদিন রাজুর সাথে তাকে দেখি। সেদিনের পর সব জানতে পারি। কি করবে এখন? আয়াত আপুকে সুস্থ করব, তারপর এ দেশ ছেড়ে চলে যাব। আমি স্টুডেন্ট ভিসায় কানাডা চলে যাব। আপনি এই কথাটা এখনই কাউকে বলবেন না। কার কাছ থেকে পালাতে চাইছো? জানি না,
শুধু জানি আমি এই নিজের দেশ আর নিজের মানুষদের থেকে দূরে যেতে চাই। শোনো, অন্যদের থেকে আমরা পালাতে পারি, নিজের দুঃখ আড়াল করতে পারি, কিন্তু দিন শেষে নিজের থেকে পালাতে পারি না। আমার জীবন এইটুকু হলেও এই জীবনের বিষাদ কয়েক যুগের সমান, তাই নিজেকে নিজেই সামলে নিয়ে চলতে শিখে গেছি। দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে হাতের উল্টো পিঠে চোখের জল মুছে মুখে হাসি টেনে ভালো আছি বলতে অনেক আগেই অভ্যস্ত হয়ে গেছি। একটা মানুষ যার কাঁদার জন্য কোনো কাঁধ নেই, একটা মানুষ যার আবদার করার মতো কোনো মানুষ নেই, একটা মানুষ যার আপন বলতে কেউ নেই, সে আর কার কাছ থেকে পালাবে? আমার কেউ নেই, কেউ নেই। যাকে নিজের ভেবেছি সেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে দিন শেষে আমার আমি ছাড়া আর কেউ নেই। কথাগুলো বলেই বেরিয়ে গেল মানহা। আরহাম অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মানহার যাওয়ার পথে, মনে মনে ভাবছে, কতই আর বয়স হবে, মেয়েটার 23 সর্বোচ্চ, কিন্তু এতটুকু জীবন তার বিষাদময়। সামনে থেকে দেখলে কে বলবে এই মেয়ে ঠোঁটের কোণে হাসির আড়ালে এক আকাশের দুঃখ লুকিয়ে রেখেছে। মানহা হসপিটালে আসতেই আদুরি তাকে জিজ্ঞেস করে, এতক্ষণ কোথায় ছিলি? কোনো উত্তর দেওয়ার আগে এটা মনে রাখিস, আমি দেখেছি তোকে আরহামের সাথে যেতে। তাহলে তো জানোই কোথায় ছিলাম। না, জানি না, আমি তোর মুখ থেকে শুনতে চাই। আমি আরহামের সাথেই ছিলাম। এতদিন মা ঠিকই বলতো। দেখ, মিফতাজ মৃত্যুর সাথে লড়াই করছে, তুই আর ভাইয়ের সাথে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে আসলি। আপাই, একদম আওয়াজ নিচে। লজ্জা করে না তোর? আর কত নিচে নামবি? আপাই তুমি ভুল ভাবছো। তুমি জানো আমি কেমন মেয়ে। ভুল আগে ভাবতাম, এখন একদম ঠিক ভাবছি। আপাই, আরহাম আয়াতাপুর ভালোবাসা, আমার সাথে তার কোনো সম্পর্ক নেই। আর আরহাম মানসিক রোগের ডাক্তার, তাই আরহাম ভাইকে আমি সবটা বলে এসেছি। মিথ্যে বললেও তার ভিত্তি থাকে। তুই গল্প বানিয়ে বলবি আর আমি বিশ্বাস করব? এইটাই সত্যি, তুমি মানো আর না মানো। তা 3 বছর ধরে একটা শেকলবন্দি পাগল কিভাবে প্রেম করলো? হুম? আরহামের সাথে তার আগেই পরিচয় হয় আয়াতাপুর। ওহ, তাই নাকি? তা আমি যতদূর জানি আরহাম দেশে ছিলই না। তাহলে? তাহলে এটাই যে তারা ভার্চুয়ালি পরিচিত ছিল। আর একদিন আমি আয়াতাপুর ফোন থেকে এসব জানতে পারি। তারপর আয়াতাপুকে না বলে আরহাম ভাইয়ের সাথে অ্যাড হই। আরহাম ভাইয়া আজকের আগে আয়াতাপুকে দেখেনি, কিন্তু ভাইয়ার সাথে দুবার আমি ভিডিও কলে কথা বলেছিলাম। তুই সত্যি বলছিস? তার কি প্রমাণ আছে? এখন যদিও কোনো প্রমাণ নেই, সেদিন রাতে আমাদের দুজনের ফোন ভেঙে যায়। দীর্ঘদিন ফোন থেকে দূরে থাকার কারণে পরে আইডি পাসওয়ার্ড ভুলে যাই, আর কখনো আইডিতে ধোকা হয়নি। আমি আমার কথা বললাম, বিশ্বাস করা না করা তোমার ইচ্ছে। বহমান সময়ের স্রোতে কেটে গেছে বছরখানিক সময়। মিফতাজ আর আরহাম বসে আছে মুখোমুখি। আরহাম অধীর আগ্রহে অপেক্ষা করছে মিফতাজের মুখ থেকে সবটা শোনার। মিফতাজ তাচ্ছিল্য হেসে বলে, এখন আমি কিছুই বলবো না। যার জন্য বলবো সে যখন নেই, তখন এসব কথা বলে আর কি লাভ? তবুও আমি সবটা জানতে চাই। আমি তো বলবো না, একটা শব্দও না বললে কি শুনবে তুমি? এভাবে হেয়ালি করার মানে হয় না তাজ। আচ্ছা, সত্যটা জানার পর তোমার জীবনে কি পরিবর্তন আসবে সেটা শুনি। যদি আয়াতের সাথে খারাপ কিছু হয়ে থাকে, তাহলে ওকে ছেড়ে দেবে? এত কথা না ঘুরিয়ে সোজা সাপটা বলো। আমি কি করব সেটা আমি বুঝে নেব। সেম ব্রো, আমি যা করব সেটা আমি বুঝে নেব। আমাকে জোর করতে পারবে না। তুমি কি চাও এতদিন পরে কেসটা আমি রিওপেন করি? সেটা একান্তই তোমার ইচ্ছা, আমি কি বলবো? মিথ্যাজ, আমি শুধু সত্যিটা জানতে চাই। যে সত্যি আর কিছু পাল্টাতে পারবে না, সে সত্যি জেনে আর কি হবে? আচ্ছা, আমি যাচ্ছি, আজ নাটোরে যাব। তোর কি মনে হয় এভাবে জেলায় জেলায় ঘুরে তুই মানহাকে খুঁজে পাবি? জানি না পাবো কিনা, তবে খুঁজবো, যাতে বিষণ্ণ বেলায় নিজেকে নিজে সান্ত্বনা দিতে পারি। আমি আমার প্রিয় মানুষটাকে পাগলের মতো খুঁজেছিলাম। মামা, মামির কথা তো একবার চিন্তা করবি। আমি কি মরে গেছি? বেঁচে আছি, তাদের সাথে যোগাযোগ রাখছি। কেন করছিস এমন হেয়ালি? তুই বাংলাদেশে পাবি না খুঁজে। মানে আমাকে বলো তাহলে কোথায় পাবো? আমি বলতে পারবো না।
মিফতাজ তর্ক না করে বের হয়ে গেল। জীবনে কিছু মুহূর্ত আসে যখন তর্ক করতে ভালো লাগে না, জোর করতে ইচ্ছে হয় না, সবাইকে সবার মতো ছেড়ে দিতে ইচ্ছে করে। কানাডার ভ্যাকুইভার শহরে এক অ্যাপার্টমেন্টের দ্বিতীয় তলায় বিলাসবহুল রুমের খোলা জানালার সামনে দাঁড়িয়ে আছে মানহা। ভ্যাকুইভার শহরটাকে রেইনকুভারও বলে। এখানে বৃষ্টি আর শীতের সমষ্টিগত ওয়েদার। রোদের দেখা মেলে না বললেই চলে। বাসাগুলো সারিবদ্ধ করা, সামনে একটু ওয়াল্ক স্পেস, তারপর রাস্তা। রাস্তার দুধারে ডেইজি ফুল গাছ প্লাস দেবদারু গাছ, যা শহরটাকে আরও মুগ্ধতা দিয়েছে। বাসা থেকে 20 মিনিটের দূরত্বে গ্যারি পয়েন্ট পার্ক নামে একটা পার্ক আছে। বিকেলের সময়টা মাঝে মাঝে সেখানেই কাটায় মানহা। ডিপ কোভ নামে একটা লেক আছে বাসার পিছন দিকে। বলতে গেলে জায়গাটা মানার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু যে মানুষের জীবনে ছন্দ হারিয়ে গেছে তার কাছে সব কেমন সাদামাটা সব সময় মনে হয়। কি যেন নেই, কি যেন শূন্যতা, সারাদিন ঘিরে থাকে কব দারুণ বিষণ্ণতা। দূর আকাশের পানে পলকহীনভাবে তাকিয়ে আছে, দু চোখের কোণে বেয়ে টুপটাপ অশ্রু গড়িয়ে পড়ছে। কখনো কখনো হাতের উল্টো পিঠে মুছে নিচ্ছে, তো কখনো গাল বেয়ে পড়ছে। আকাশের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, মানুষ তো কিছু না কিছু পায়, তাহলে আমি কি পেলাম? হঠাৎ কেউ মানহার কাঁধে হাত রাখলো। মানহা জানে মানুষটাকে। হার্লি কানাডিয়ান ভাষায় বলল। কেঁদো না, সব সময় তুমি কেন কাঁদো? মানহা হার্লিকে ইংরেজিতে বলল। আমার কাছে নিজের বলতে কিছু নেই হার্লি। আমি সব হারিয়ে ফেলেছি। আমার ভালোবাসার মানুষটাকে আমি ছেড়ে চলে এসেছি। জানি না সে কেমন আছে। সে আমাকে পাগলের মতো ভালোবাসতো। তাহলে কেন ছেড়ে আসলে? মানহা হার্লিকে বলল। সকালের নাস্তা করেছো? আসো একসাথে করি। তুমি বসো, আমি পাস্তা আর কফি করে আনি। মানহা নিজের মোবাইলে ডাটা অন করলো। নিজের আজ 3 মাস পরে নিজের আইডি লগ ইন করলো। বিপ্তাজকে আগেই ব্লক করে দিয়েছে আইডি থেকে। নিজের একটা আধো ছবি পোস্ট করে ক্যাপশন দিল, তোমার শহরে রাত্রি গভীর, আমার শহরে কেবল ফুটল দিনের আলো, তবু মনের আকাশ তোমার শহরের মতোই হয়ে আছে আধার কালো। পোস্ট করেই বের হয়ে আসলো। এই আইডির সব পোস্টে মিপ্তাজও রিয়েক্ট কমেন্ট থাকতো। মোবাইল রেখে চুলায় পানি বসালো। পানি বসিয়ে রেখে রেডিও অন করলো। হেই, আমি রাজ আছি আমি আপনার সাথে। এর 1 সপ্তাহের জীবনের গল্পের জন্য রেডি তো সবাই? এই সপ্তাহে আমাদের সাথে থাকছেন অ্যাডভোকেট মিস মিফতাজ আইমান। তো তার জীবনের কাহিনী শুনতে কান রাখুন আমাদের রেডিও স্টেশনে। সো রেডি তো আগামীকাল রাতের 12টায়। মিফতাজ আইমান নামটা শুনেই মানহার বুকের ভিতর কেমন তীব্র যন্ত্রণা অনুভব করলো। সাথে সাথে বসে পড়ল ফ্লোরে। কিছু সময় চোখ বন্ধ করে বসে থাকলো। হার্লি এসে বলল। আর ইউ ওকে? মানহা নিজেকে সামলে নিয়ে বলে, হ্যাঁ, আমি ঠিক আছি। তুমি বসো, 5 মিনিট লাগবে আমার। আয়াত এখন সুস্থ, সে মহা আনন্দে আছে। তবে মানহা কেন চলে গেল কানাডা সেটা বুঝতে পারল না। আয়াত রয়্যাল ব্লু কালারের শাড়ি পরেছে, সাথে ম্যাচিং অর্নামেন্টস। চোখে টানা টানা করে কাজল দিল, চুলগুলো ছেড়ে দিল, পার্স নিয়ে বের হয়ে গেল প্রিয়তমার সাথে দেখা করার উদ্দেশ্যে। রিক্সা করে যাচ্ছে আয়াত। তার মনে কত শত রঙিন প্রজাপতি উঠছে। রিক্সা দিয়ে যাওয়ার সময় চোখ পড়ল রাস্তার পাশে বসে থাকা এক যুবকের উপর। আয়াত মনে মনে ভাবলো একবার কৃতজ্ঞতা জানিয়ে আসি, কিন্তু এর মধ্যেই আয়াতের ফোন বেজে উঠল। রিসিভ করতেই আরহামের কণ্ঠ কানে বেজে উঠল। প্রাণ পাখি, আর কত অপেক্ষা করব? আয়াতের হাসির শব্দ শুনল আরহাম। আরহাম বলে, তুমি হাসছো আমার ভীমদেশে? উফ, আমি কাঁদছি। তবে এ কান্নার শব্দ হলো হৃদয় কাড়া আর বর্ণ হলো অসীম। মিস হৃদয় হরিণী, আপনি একবার দৃষ্টির সীমানায় আসুন, আপনার বর্ণময় আফিম পান করব। আয়াত কল কেটে দিল। সামনে তাকিয়ে দেখে রিক্সা অনেক দূর চলে এসেছে। আয়াত মনে মনে বলে, আপনি না থাকলে দুনিয়ায় আয়াত আর মানহার অস্তিত্ব থাকতো না। আপনাকে খুঁজে বের করবই। অহনা বসে আছে আদুরির রুমে। আদুরি বলল, আপু, আদিলের কথা ছাড়,
অন্য সব কথা আমি শুনবো, কিন্তু আদিলের কোনো কথা আমাকে বলবে না। আপনার কাছে অনুরোধ রইল। দেখো, আমি যা বলতে চাই সেই কথাগুলো একবার শোনাও। আমি কারো হয়ে সাফাই গাইব না। আমার মনে হলো কথাগুলো তোমার জানা দরকার, তাই বলতে চলে আসলাম। আচ্ছা, আমি শুনবো, কিন্তু আপনি কোনো রকম আবদার করবেন না। ওয়াদা করেন। আমি শুধু কথাগুলো বলবো, তোমাকে কোনো আবদার করব না। দেখো আদিল, আমার বড় ভাই আমাদের পরিবারের বড় ছেলে। আমাদের মধ্যবিত্ত পরিবার, বাবার পরে সব দায়িত্ব আদিলের। আমরা 4 ভাই বোন। আদিলের যখন বাইরের দেশে চাকরির অফার আসলো, ও তখন তোমাকে বলেছে, কিন্তু তুমি কি বলেছিলে? ডাল ভাত খাবো। তুমিও কিন্তু, তবুও তুমি দেশের বাইরে যেও না। তোমাকে কোনোভাবে বোঝাতে পারিনি। শেষে বাধ্য হয়ে আমার কাজিন শিফার সাথে ওর প্রেম আছে এইটা বলে তোমার সাথে ব্রেকআপ করেছে। মধ্যবিত্ত পরিবারের ছেলের কাছে নিজের ভালোবাসার স্বপ্ন এইসবের ঊর্ধ্বে পরিবার দায়িত্ব। নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে পরিবারের হাল ধরেছে। আমি এইসব বলতে আসতাম না, দেখলাম দুজনেই কষ্ট পাচ্ছ। আদিত্য কখনো বিয়ে করবে না বলেই দিয়েছে, আর তুমিও বিয়ে করার কথা এখনো ভাবছো না। তাই বললাম কথাগুলো। আমার ভাইটা তোমাকে অনেক ভালোবাসে। সকালে নাস্তা শেষ করে নিজের আইডি লগ ইন করলো মানহা। কাঁপা কাঁপা হাতে মিমতাজকে আনব্লক করলো। প্রথমে ভাবলো টেক্সট করবে, কিন্তু পরক্ষণেই অডিও কল করে বসলো। এখানে এখন সকাল 11টা বাজে, তার মানে বাংলাদেশের রাত 1টা। এখনও জেগে আছে তো মিমতাজ? বেডের সাথে হেলান দিয়ে বসে গিটারের টুংটাং সুর তুলে গান গাইছে মিমতাজ। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেঘে ডাকতে, কেন সন্ধে সন্ধে নামলে এসে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানালাই। বোঝে না, সে বোঝে না, বোঝে না, সে বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। পায়ে স্বপ্নে স্বপ্ন লগ্নে তার অন্য অন্য ডাক নাম, তাকে নিত্য নতুন যত্নে কে সাজায়। সব স্বপ্ন সত্যি হয় কার, তবু দেখতে দেখতে কাটছি আর হাঁটছি যেদিকে আমার দু চোখ যায়। বোঝে না, সে বোঝে না, বোঝে না, সে বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। হুট করে মোবাইলের রিংটোনে বিরক্ত হয়ে মোবাইলটা সাইলেন্ট করার জন্য হাতে নিয়ে হতভম্ব হয়ে যায়। কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে রয়, যেন হার্ট তার ক্রিয়া বন্ধ করে দিয়েছে। দুবার রিং হয়ে কেটে যায়। তৃতীয়বার রিং হতেই রিসিভ করে কানের কাছে ধরে। মানা কিছু সময় চুপ করে থেকে বলে, আপনার সাথে আমার কিছু কথা ছিল। তার আগে আমার কথার উত্তর দিতে হবে। ভালোবাসা কখনো ফুরিয়ে যায়? আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই মিফতাজ আইমান। মনে আছে তোমাকে আমি বলেছিলাম, আমাদের মাঝে কখনো বিচ্ছেদ হলে সেটা তোমার জন্যই হবে। তখন তো জানতাম না আপনার চেহারার পিছনের মানুষটাকে। এখন খুব ভালো জানো বুঝি। জানার ইচ্ছে নেই, শুধু শেষবারের মতো একটা অনুরোধ ছিল। বলতে পারো, রাখা না রাখা আমার ব্যাপার। জীবন এগিয়ে গেছে, এখন আর নিজের ঘৃণ্য অতীতটা না টানলেই নয়। এটা আমি করবই। তোমাকে নিমন্ত্রণ রইল আগামীকাল রাত 12টায়। তুমিও না জানা কথাটুকু জেনে নিও। শুনেন, আমার সাথে আর কখনো কোনো রকম যোগাযোগ করবেন না। আচ্ছা, রাখবো না। তোমার এই কথাটা রাখবো। খুব তাড়াতাড়ি তুমি নিজেই আমার কাছে ভালোবাসা চাইবে। চেয়ে নেওয়া জিনিসে আমি কোনো ভালোবাসা খুঁজে পাই না। তুমি কি জানো, আপন মানুষ ছাড়া কেউ চাইতে পারে না। চাওয়াটা হচ্ছে অধিকার, আর চাওয়ার পর দেয়াটা ভালোবাসা। তবে তোমার আমার পরিসংখ্যান ভুল।
আমার কাছে চাওয়ার পরে পাওয়াটা হচ্ছে জোর করে আদায় করা, আর স্বইচ্ছায় কেউ দিলে সেটা হচ্ছে ভালোবাসা। এই যে বললে জোর করে পাওয়া, অধিকার ছাড়া কি করে জোর করা যায়? সব জোরে কি আর অধিকার থাকে? আমি চাইলাম তুমি দিলে, আর না চাইলে চুপ করে সরে রইলে, তাহলে এখানে ভালোবাসা কোথায়? বরং আমি না করছি তাও তুমি দিচ্ছ, সেটাই আমার কাছে ভালোবাসা। আমি হাজারবার বলছি আমাকে কল করবে না, কিন্তু আমার না করার মধ্যে তুমি হ্যাঁ খুঁজে নিয়ে কল করেই যাচ্ছ, এটাই ভালোবাসা। তার মানে বলতে চাইছো আমাদের মধ্যে ভালোবাসা নেই? হয়তো। দেখো, আমি বললাম তুমি আর যোগাযোগ করবে না, তুমি মেনে নিলে। এত কিছুর পরেও আশা করো আমি জোর করে তোমাকে ফেরাবো? তুমি না চাইলেও তোমায় ভালোবাসবো। আমি না চাইলে তুমি ভালোবাসবে না, আর আমি ভালোবাসা চেয়ে নেব না। তুমি না চাইলে আমি কখনো ফিরবো না। আমি না বললেও ভালো থাকবো, তবুও ফর্মালিটি রক্ষার্থে বলছি, ভালো থেকো। আমি ফর্মালিটিও রক্ষা করব না। আপনার ইচ্ছে যেমন খুশি থাকেন। সময় যত দ্রুত পাল্টায়, মানুষ তার চেয়ে দ্রুত পাল্টে যায়। তবে একটা কথা মনে রাখো, তুমি ফিরবে আমার কাছেই ফিরবে, তুমি নিজে এসে চাইবে আমার ভালোবাসা। এমন দিন কখনো আসবে না। আমার আত্মমর্যাদা কখনো আমাকে এরকম কিছু করতে দেবে না। বলেই ফোনটা কেটে দিল। মোবাইল রেখে হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠে মনে মনে বলে, আমি নিজেকে কখনো ছোট করব না, কখনো না। মিফতাজ মোবাইলটা রেখে বলে, খুব তাড়াতাড়ি তুমি আসবেই, কিন্তু এত সহজে তোমাকে ক্ষমা করছি না। প্রিয় মানুষটার বাহুতে আবদ্ধ আয়াত। কত প্রতীক্ষা, কত রাগ অনুরাগের পরে একে অপরের সাথে এত কাছে আসতে পেরেছে। আরহাম আয়াতের হাত নিজের হাতে আবদ্ধ করে বলে, আচ্ছা, তুমি যে চিঠিতে বলেছিলে আমাকে ভালোবাসো না, আমি জানতাম তুমি আমাকে ভালোবেসে ফেলেছো, কিন্তু বারবার বলার পরেও দেশে ফিরতে চাইছো না, তাই এই চিঠি লেখা। খুব চালাক তো তুমি। তোমাকে ফেরাতে এইটুকু করতেই হতো। আরহাম আয়াতের চোখে চোখ রেখে বলে, আমার ভিনদেশি তারা, আমার আমাবস্যা রাতে তুমি আলোর ফোয়ারা। আয়াত হেসে বলে, ভালোই ছন্দ বলতে শিখেছো। ভালোবাসা মানুষকে কত কিছু করায়। বাসায় যাব। যাও, কালকে আসছি, একেবারে নিজের করে নিতে। আর তর্স হয়েছে না বুঝি? হুম, একদম না। ইচ্ছে করছে তোমাকে নিজের মধ্যে লুকিয়ে রাখি। এই চলো, তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা, একটা কথা জানো? কি? আগামীকাল মানহার বার্থডে, কিন্তু মেয়েটা কত দূরে, আমরা ছাড়া ওর কে আছে বলো? মন খারাপ করতে হবে না, বিয়ের পর হানিমুনে কানাডা চলে যাব, কেমন? সত্যি? একদম সত্যি। আচ্ছা, মনে থাকে জানো। এবার চলো বাসায় ফেরা যাক। বারান্দায় আনমনে আকাশের পানে তাকিয়ে আছে আদুরি। আদুরি আকাশের দিকে দৃষ্টি রেখে বলে, মনের আকাশটা আজ রাতের মতোই কালো, সাজানো স্বপ্নগুলো ও হয়ে গেল এলোমেলো। আয়াত আদুরির পাশে দাঁড়িয়ে বলে, যখন পৃথিবীর সব আলো নিভে যায় তখন নীলাম্বরে জ্যোৎস্না উকি দেয়। আমি কোনো আমি কোন মুখে ওর সামনে দাঁড়াবো? আমি তো একটি বারের জন্য ওর পরিস্থিতি বুঝতে চাইনি, নিজের দিকটা ভেবেছি, ওর কথা ভাবিনি। এবার যাও, তাকে জড়িয়ে ধরে বলো বাকি জীবনটা তোমার দুঃখগুলোর ভাগ নিতে চাই, দেখবে পরম যত্নে আগলে নেবে। সবাই কি আরহাম হবে? সবাই আদিলও হবে না। যে ছেলেটার এত সফলতার পরেও তোমার জন্য নিজেকে আগলে রেখেছে, সে জানেও না তোমাকে এ জীবনে আর পাবে কি না। তাহলে তার ভালোবাসা কতটা নিখুঁত বলো? ভুল তো মানুষেরই হয়, ভুলকে শুধরে নিতে হয়, আগলে রাখতে হয় না। জানিস, সেদিন যখন আদি ওর কাজিনকে নিয়ে এসেছিল, বলেছিল ও আমার সাথে টাইম পাস করেছে, আসলে আমাকে ভালোবাসে না। সেদিন আমার দুনিয়া অন্ধকারে ছেয়ে গিয়েছিল, এজন্য ওর চোখের আমার ভালোবাসার আলো দেখতে পারিনি। একবার ওর দৃষ্টি রাখলে আমি বুঝতাম ও আমার ছিল, আমারই আছে। কিন্তু এই হাতে আমি ওকে চড় মেরেছিলাম, এই ঠোঁট দিয়ে আমি ওকে কটু কথা বলেছিলাম। আচ্ছা, তখন ওর হৃদয়টা ক্ষতবিক্ষত হয়েছে, আর আমি
দেখলাম না। কথাগুলো বলছে আর চোখ থেকে অশ্রু বিসর্জন দিচ্ছে। আয়াত আদরের চোখের পানি মুছে দিয়ে বলে, তোমার ভালোবাসা দিয়ে সব ক্ষত সরিয়ে দাও। ভালোবাসা হলো ম্যাজিকের মতো, এক নিমিষেই সব রাগ অভিমান সরিয়ে দিতে পারে। যে মানুষটা তোমাকে এত ভালোবাসে, যে মানুষটা তোমার জায়গা অন্য কাউকে দিতে পারেনি, তাকে নিজের সবটুকু দিয়ে আগলে রাখো। হুম, আমি আবার ফিরিয়ে আনবো আমার আদিকে। ও আমাকে কখনো ফেরাতে পারবে না। এবার আর ছাড়বো না, একদম নিজের আঁচলে বেঁধে রাখবো। ইস, এত সুন্দর সময়ে মানহাটা আমাদের সাথে নেই। ও থাকলে 3 বোন নিজেদের সুখটুকু ভাগাভাগি করে নিতাম। আদুরি বলে, আমি মানহার সাথে রুড বিহেভ করেছিলাম। মেয়েটা তোর ভালো করতে চেয়েছিল। আমি ভুল বুঝে মেয়েটাকে দূরে ঠেলে দিলাম। বুঝিয়ে দিলাম রক্তের সম্পর্ক না থাকলে কেউ আপন হয় না। কি বলছো আপু? তুমি মানহার সাথে খারাপ ব্যবহার করেছো? কিন্তু কেন? তুমি জানো না ও আমাদের জন্য হাসতে হাসতে নিজের জীবনও দিয়ে দিতে পারে। আসলে খারাপ সময় মাথা ঠিক থাকে না, তবে সেই সময় আসল রূপ বেরিয়ে আসে। নয়তো কিভাবে ওর সাথে খারাপ ব্যবহার করতে পারলাম? রাহাত সাহেব একটা চেয়ারে বসে আছেন, তার হাতে একটা 3 মাসের বাচ্চার ছবি। ছবিটা নিজের ওয়াইফ রেবেকা বেগমকে দেখিয়ে বলে, আমরা যে অন্যায় করি সবটা সময় মতো প্রকৃতি আমাদের ফেরত দেয়। রেবেকা বেগম নিজের স্বামীর কথা কিছুই বুঝতে পারলেন না, তাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, আমি তোমাকে কত করে বললাম আরেকটা বিয়ে করে নাও, দেখবে তুমি বাবা হবে, কিন্তু আমার কথা শুনলে না। বিয়ে কেন করতে হবে রেবেকা? আমার একটা মেয়ে আছে, জানো মেয়েটা হয়তো এখন অনেক বড় হয়ে গেছে। কি বলছো? তোমার মেয়ে আসবে কোথা থেকে? আছে রেবেকা, আমার মেয়ে আছে, আমার রাজকন্যা মানহা। রাহাত সাহেবের কথা শুনে রেবেকা বেগম বলেন, তুমি আমাকে কনফিউজড কেন করছো? আজ 30 বছরের সংসার আমাদের। আজকে তোমাকে যা বলবো সেটা শোনার পর হয়তো আমার প্রতি ঘৃণা আসবে, তবে সত্যি এটাই যে তোমার আগেও আমার আরও একটি বউ ছিল। আজ 23 বছর হবে, সে পৃথিবীতে নেই, তবে তার রেখে যাওয়া আমার আর তার সন্তান এই পৃথিবীতে আছে। এই পৃথিবীতে আছে, যাকে অস্বীকার করে চলে এসেছিলাম। তার মানে তোমার একটা বউ থাকতে আমাকে বিয়ে করছিলে? হুম, আমি চট্টগ্রামে থাকতাম চাকরির সুবাদে। তোমাকে আমার পরিবার মানবে না সেটা বলে কখনো আমার বাড়িতে নিয়ে যায়নি। মাহনুর ছিল আমার প্রথম প্রেম, তাকে বিয়ে করে সুখেই ছিলাম, কিন্তু চট্টগ্রামে এসে তোমাকে দেখে তোমার রূপের মোহে আটকে গেলাম। মাহনুরকে ধোঁকা দিতে থাকলাম। মাহনুর ছিল শ্যামবর্ণের মায়াবী একটি মেয়ে, আমি তার মায়া ছেড়ে তোমার মোহে আটকে পড়লাম। তুমি নিজেই আমাকে প্রপোজ করেছিলে, ভাবলাম এখানে বিয়ে করলে ঢাকাতে কেউ কিচ্ছু জানতে পারবে না, তাই সবটা গোপনে রাখলাম। মাহানুর যখন প্রেগনেন্ট তখন ওর অবস্থা ভালো ছিল না। ডাক্তার বলেছিলেন প্রেগনেন্সিতে ওর মৃত্যু ঝুঁকি আছে, তবে ও মা হবেই। আমি তখন তোমার নেশায় বুদ্ধ, তাই অত ঘাটিনি। মাহানুর মারা গেলে মেয়েটাকে 4 বছর রেখে ওই মেয়েকে জন্ম দেওয়ার থেকেই নানান রোগের বাসা বেঁধেছিল মাহানুরের শরীরে। আমি নিষ্ঠুরের মতো মাহানুরকে কবর দিয়ে মেয়েটাকে অস্বীকার করে চলে আসলাম। আজ এত বছরে আমাকে বাবা ডাকার কেউ আসলো না, কেউ বাবা বলে বুকে ঝাঁপিয়ে পড়লো না, কোনো আবদার করলো না। কি করে করবে? এসব যে আমার প্রাপ্য শাস্তি। না হলে সন্তান থাকতেও বাবা ডাক শোনার কেমন বুকটা খাকা করে, না হলে সন্তান থাকতেও বাবা ডাক শোনার জন্য বুকটা কেমন খাকা করে। আজ তোমার কথাগুলো বলে খুব হালকা লাগছে। আমাকে ক্ষমা করতে বলবো না, কারণ ক্ষমার যোগ্য কোনো কাজ আমি করিনি। রেবেকা বেগম নির্বিকার ভঙ্গিতে বললেন, মেয়েটাকে খুঁজে বের করো। এই পৃথিবীতে বাবা মা ছাড়া বড় হওয়া সন্তানরাই জানে এই সমাজ কত কঠিন। মেয়েটা না জানি এতদিন কত কি সহ্য করেছে। আমার কাছে ক্ষমা নেওয়া চেয়ে তার কাছে ক্ষমা চাও। আপনি ছিলেন আমার সুখ পাখি, জীবনের প্রথম প্রেম, প্রথম অনুভূতি, প্রথম ভালোবাসা। কিন্তু দিন শেষে আপনি হলেন আমার বিষাদ সিন্ধু। সব পরিণয় সুখের হয় না, আমি ফিরব না, ফেরার সব পথ বন্ধ। যদি আপনি ভুল এটা জানার পরে আপনার কাছে ফিরি, তবে সেটা হবে নিজের বোনের সাথে অন্যায়।
যদি আপনি সঠিক এতদিন পরে এটা জানার পর আবার ফিরে যাই, তাহলে আমার ভালোবাসা মাটি হয়ে যাবে, যেখানে নাম লেখাবে স্বার্থ। আমার জন্য অপেক্ষায় থাকবেন না প্রিয়, আমি আর ফিরব না। আপনি কখনো আমার কাছে অপ্রিয় হবেন না। আপনার নাম যতবার স্মরণে আসবে ততবার শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা ফুটে উঠবে। আপনি আমার না হওয়া আমার একান্ত নিজের মানুষ। বিশাল এক টেক্সট লিখে সাথে সাথে ব্লক করে দিল মিফতাজ। মান্নার পাঠানো টেক্সটের দিকে তাকিয়ে বলে, তুমি সবার চেয়ে আলাদা আমার প্রিয়তমা, তাই হয়তো তোমাকে উন্মাদের মতো ভালোবাসি। ফিরতে চাইলে কত পথ খুলে যায়, সব নিয়ম ভেঙে দিয়ে ভালোবাসি বলা যায়। তবে তোমাকে আমি বাধ্য করব না। আমার মন স্বপনে তোমার বসবাস রবে আজীবন ধরে। রাতের সব আধার কেটে নতুন দিনের আলো ছড়িয়ে পড়ছে। পাখির কিচিরমিচির ডাক জানান দিচ্ছে এক নতুন দিনের, এক নতুন সম্ভাবনার। আদুরি আড়মোড়া ভেঙে উঠে বসলো। নিজের অজান্তেই ঠোঁটে ফুটে উঠল এক চিলতে হাসি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে অজু করে বের হলো। জায়নামাজ পেতে ফজরের সালাত আদায় করলো। নামাজ শেষে কিচেনে যেয়ে নিজের জন্য কফি করে আনলো। বারান্দায় দাঁড়িয়ে কফি মগে চুমুক দিচ্ছে আর যেন দুঃখগুলো উড়িয়ে দিচ্ছে। কফি শেষ করে আলমারির সামনে এসে দাঁড়ালো। একে একে প্রায় সব ড্রেস নামানো শেষ, কিন্তু কোনোটাই মন মতো হচ্ছে না। কি মুশকিল! হতাশ হয়ে বেডে বসে পড়ল। হুট করে মনে পড়ল আদির দেয়া একটা তাঁতের গোলাপি শাড়ির কথা। চট করে সেটাই পরে নিল। হাতে ম্যাচিং চুড়ি, কানে ঝুমকো আর চুল খোপা করে নিল। আজ যদি সব ঠিক হয়ে যায় তবে এই শূন্য খোপায় বেলি ফুলের গাজরা শোভা পাবে। ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে গাঢ় কাজল। নিজেকে কয়েকবার আয়নায় দেখে নিয়ে বেরিয়ে পড়ল। সকাল 7টা বাজে। গন্তব্য বেশি দূরে নয়, বুড়িগঙ্গা নদীর ওপার, দক্ষিণ পানগাঁও। ওদিকে এখন বেশ মনোরম পরিবেশ। আদিলের বাসা পানগাঁও। আদিল আগে থেকেই এসে অপেক্ষা করছে। রিকশায় আওয়াজ পেয়ে সেদিকে তাকিয়ে আর চোখ ফেরাতে পারছে না। এ যেন তার সেই 4 বছর আগের পুরনো প্রেমিকা। নিজেকে আদিলের একটু বুড়ো বুড়ো লাগছে। রিকশা ভাড়া মিটিয়ে ধীর পায়ে আদিলের পাশে এসে দাঁড়ালো। আদিল শান্ত স্বরে বলল, তোমার কাজল কালো চোখ দুটো আজ ঠিক আগের মতোই আমাকে আকর্ষিত করে। তোমার ঠোঁটের কোণের ওই সামান্য হাসি তোমার ঠোঁটের কোণে ওই সামান্য হাসি আমার হৃদয়ে সুনামি বয়ে আনছে। আদুরি নিজের জড়তা কাটিয়ে নরম স্বরে বলে, প্রশংসা করলে আবার টিনেজার হয়ে যেতে ইচ্ছে করবে। আমরা এখন অ্যাডাল্ট, সো অ্যাডাল্ট প্রেম করতে পারি। বাচ্চাদের মতো প্রেম কি আমাদের মানায়? আদিল শব্দ করে হেসে বলে, শুনেছিলাম সুন্দরী মেয়েরা বোকা থাকে, আজ চোখে দেখে নিলাম মিস অ্যাডাল্ট। আপনি কি জানেন অ্যাডাল্ট প্রেম কাকে বলে? কেন জানাবো, আমি তো জেনেই বলছি। ও আচ্ছা, তা তোমার এত উন্নতি কবে হলো? কি আশ্চর্য, এতদিন পরে এসেছো, তাও বিরক্ত করবে? একদম না। এখন মিস আদুরি আমার সাথে অ্যাডাল্ট প্রেম করবে, আমি তা উপভোগ করব। তাহলে চলো ঘাসের ওপরে বসি। বসলাম, এবার শুরু করো। তুমি চোখ বন্ধ করো, নয়তো আমার লজ্জা লাগবে। এই, তুমি করবে এটা কি শুনি, আবার চোখও বন্ধ করতে বলছো? আহা, এত কথা না বলে যা বলছি তাই করো তো। আচ্ছা, এই করলাম, চোখ বন্ধ। এবার শোনো, দেখো আমি কতদিন তোমাকে ভুল বুঝলাম। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর হ্যাঁ শোনো, আগামীকাল বাসে প্রস্তাব নিয়ে এসো। কতদিন ধরে বসা যা সব। আদিল ফট করে চোখ খুলে বলে, এই তোমার অ্যাডাল্ট প্রেম? তা নয়তো কি, এটা হলো ন্যাকামিবিহীন প্রেম, আর এটাকেই অ্যাডাল্ট প্রেম বলে, বুঝেছ? এটা তোমাকে কে বলেছে? কে বলবে, আমি নিজেই গল্প পড়ে শিখেছি। এই দিকে আসো তো। আবার অন্যদিকে যাব, কাছেই তো আছে, কি বলবে বলো? আদিল টুপ করে আদুরির কপালে চুমু খেয়ে বলে, তুমি একদম আমার আগের আদুরানি আছো, একটুও পাল্টাওনি। সারা জীবন এমন থাকবে তো? আদুরি এবার আর নিজেকে সামলাতে পারল না। আদিকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে দিল।
চোখের পানি নীরবে কত কথা বলে দিচ্ছে। মিফতাজ বসে আছে রেডিও স্টেশনে। আজ সে তার হৃদয়ের লুকোনো সব কথা বলবে। আরজেরাজ বলল, এখন আমাদের সাথে তার জীবনের ঘটে যাওয়া না বলা গল্পে শুনবেন ইফতাজ আইমান। সো আর কোনো কথা না বাড়িয়ে আমরা চলে যাব গল্পে। সময়টা ছিল বর্ষাকাল। সকাল 7টায় ঘুম থেকে উঠে বারান্দায় ধোয়া ওঠা কফির সাথে বৃষ্টি উপভোগ করছিলাম। হুট করে আমার চোখে গেল আমাদের মেইন গেটের বাহিরে একটা মেয়ে কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছে। তার চেহারায় রাজ্যের বিরক্তি প্রকাশ পাচ্ছে। হলদে ফর্সা গায়ে গোলাপি কুর্তি, ব্ল্যাক হিজাবে আবৃত মাথা, ডাগর ডাগর চাহনি দিয়ে আশেপাশে তাকিয়ে কিছু দেখছে। আমি নিজেই নিচে আসলাম। ছাতা নিয়ে এসে দেখি দারোয়ান চাচা ঘুমাচ্ছে। চাবি নিয়ে গেট খুলে দিতেই মেয়েটি আমার দিকে দৃষ্টি দিল। চার চোখ কয়েক সেকেন্ডের জন্য এক হলো। জানি না সে চোখে আমি কি দেখেছিলাম। মেয়েটির কথাই হুঁশ আসলো। সে যেন আমার হৃদয় হরণকারী কণ্ঠ। সে বলল, আরহাম নামের কাউকে চেনেন? হুম, কেন চিনবো না, আমার ভাই। আচ্ছা, এই প্যাকেটটা তাকে পৌঁছে দিবেন। আমি মেনে নিলাম। তাকে কিছু বলবো তার আগেই সে সিএনজিতে যেয়ে বসলো। আমি কি নামে ডাকবো সেটা ভাবতে ভাবতে সে আমার দৃষ্টির আড়ালে চলে গেল। নিজের রুমে এসে ভাবতে লাগলাম, শুনেছি প্রেমে পড়তে কয়েক মুহূর্ত লাগে, আবার 1000 বছরেও প্রেম হয় না। তবে আজ কি আমি সেই মুহূর্তের প্রেম পড়ে গেলাম? তবে আজ কি আমি মুহূর্তেই প্রেমে পড়ে গেলাম? তারপর শহরের অলিতে গলিতে কত খুঁজেছি তাকে। হুট করে তার দেখা পেয়ে যাই বসুন্ধরায়। সেখান থেকে আলাপ, তারপর ধীরে ধীরে প্রেম, ভালোবাসা। তবে একটা গভীর প্রাচীর ছিল আমাদের মধ্যে, সেটা শুধু আমি জানতাম। আমি বার কয়েক চেষ্টা করেছি বলার, কিন্তু আমার মন আমাকে বাধা দিয়েছে। বারবার মনে হতো সে যদি ভুল বুঝে আমাকে ছেড়ে চলে যায়। ভালোবাসা মানুষকে নির্বোধ বানিয়ে দেয়। আমি বোকার মতো তার কাছ থেকে সত্যটা লুকিয়ে গেলাম, যে ভয়ে আজ সে ঠিক আমাকে ভুল বুঝে চলে গেছে। আমি জানি আমার প্রিয় মানুষটিকে আজ এ- আমি জানি আমার প্রিয় মানুষটি আজ এই গল্প শুনছে। তাকে বলতে চাই, একটা সুযোগ দিতে পারতে। ভুল বুঝে দূরে ঠেলে না দিয়ে একটু কাছে ডেকে বলতে পারতে, সব ভুলগুলো মুছে ফেলো, আবার নতুন করে শুরু করি। শুনেছি কাউকে ভালোবাসলে তার খারাপ ভালো দুটোকেই বাসতে হয়। তবে কি তুমি আমায় ভালোবাসোনি? তারপর কি হলো? আর কি সেই সত্য? জানতে হলে কান রাখুন রেডিও এফএমে। আমরা শীঘ্রই ফিরছি। এসেছি ব্রেকআপের পর। আমাদের সাথে আছেন আজকের অতিথি অ্যাডভোকেট মিফতাজ আইমান। তো দেরি না করে চলেন গল্পে যাওয়া যাক। আমরা কলেজ ফ্রেন্ডরা মিলে একটা পার্টি করেছিলাম। হুট করে সেখানে ঝামেলা শুরু হলো, তাও দুটো মেয়ের সাথে। আমরা মোটামুটি সবাই ওভার ড্রাঙ্ক। আমি বিষয়টা প্রথমে পাত্তা দেইনি, কিন্তু বেশ খানিক সময় পার হয়ে গেলেও বাকিদের কারো খবর না পেয়ে বাহিরে বের হয়ে আসি। সিঁড়িতে দুটো ওড়না, জুতো এসব পড়ে থাকতে দেখে টলতে টলতে ছাদে যাই। ততক্ষণে ওরা মেয়ে দুটোর সাথে জবরদস্তি করা শুরু করে দিয়েছে। ছাদে তেমন লাইট নেই বললেই চলে, আবছা আলো। আমি কোনো মতে ওদের বলেছিলাম, কি করছিস, ওদের ছেড়ে দে, এসব ঠিক না। কথা শেষ করার আগেই একটা মেয়ের আত্মচিৎকার কানে আসলো। হুট করে মনে হলো আমার নেশা কিছুটা কেটে গেছে। এত হৃদয় বিদারক ছিল সেই চিৎকার। আমি মাথা ঝাড়া দিয়ে সামনে যেতে যেতে আরেকটা মেয়ে আমার চোখের সামনে ছাদ থেকে লাফ দিল। আমি তাকে বাঁচাতে চেয়েও পারলাম না। কি করব বুঝতে পারছিলাম না। প্রথমে ড্রাইভারকে কল করি, তারপর তার সাহায্যে দুজনকে নিকটতম হসপিটালে ভর্তি করি। দুজনেই আমাকে দেখে, একজন অপরাধী হিসেবে, অপরজন শুভাকাঙ্ক্ষী হিসেবে। সেদিনের পর নিজেকে পাল্টে ফেলি। অপরাধ না করেও ওই কেসের আসামি হই। নিজেকে বাঁচাতে চেহারায় হালকা পরিবর্তন আনি। অনেক টাকা নষ্ট করে কেস থেকে মুক্তি পেলেও অপরাধ না করে সারা জীবন নিজের মুখ লুকিয়ে রাখি অপরাধীর মতো। নিজের ভালোবাসার মানুষের চোখে ঘৃণা দেখার সাহস ছিল না বলে
কখনো তাকে কিচ্ছু বলিনি, কারণ একমাত্র আয়াত বলতে পারতো আমি নির্দোষ। সেই আয়াত মেয়েটা মানসিক ভারসাম্যহীন। আমি কেবল বিনা অপরাধে শাস্তি পেয়ে গেলাম। কেউ আমাকে বুঝতে চাইলো না। প্রথমে বাবা, তারপর ভালোবাসার মানুষটা। আসলে সম্পর্ক যেটাই হোক, বিশ্বাস থাকাটা জরুরি। বিশ্বাস থাস- বিশ্বাস ছাড়া সম্পর্ক ভিত্তিহীন। যেদিন সে আমাকে না জানিয়ে উধাও হলো, তারপরও আমি তাকে উন্মাদের মতো খুঁজেছি। কিন্তু যখন জানতে পারলাম আমাকে ঘৃণা করে আমার আড়ালে চলে গেছে, তাই ভাবলাম তাকে তার মতো থাকতে দেই। শেষে শুধু একটা কথাই বলবো আমার প্রিয়তমার উদ্দেশ্যে, তোমাকে ভালোবেসেছি, ভালোবাসি, ভালোবাসবো। তবে আর ফেরাতে চাইবো না, আর বলবো না একবার ভালোবাসো। তুমি তোমার মতো ভালো থেকো। হয়তো কিছু মানুষকে সবটুকু উজাড় করে ভালোবাসলেও সেই মানুষটার বিন্দুমাত্র ভালোবাসা পাওয়া যায় না। মানহা হাউমাউ করে কান্না শুরু করে দিল। হার্লি নিজের রুম থেকে ছুটে এসে বলে, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? মানহা হার্লিকে জড়িয়ে ধরে বলে, বলতে পারো আমার সাথেই কেন এমন হয়? যখন যাকে আগলে ধরে বাঁচতে চাই সেই দূরে সরে যায়। মায়ের মৃত্যুর পর বাবার বুকে আশ্রয় চেয়েছিলাম, সে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আর আজ নিজের দোষে সবচেয়ে কাছের মানুষটাকে হারিয়ে ফেললাম। তুমি কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হবে না। যে মানুষটাকে ভুল বুঝে এত কষ্ট দিয়েছি তার কাছে কোন মুখে দাঁড়াবো? আমি এতটা স্বার্থপর না। আমি পারবো না তাজের মুখোমুখি হতে। সারা জীবন এই বিরহে পুড়ে পুড়ে ছাই হয়ে যাব। তুমি জানো ও আমাকে বলতে চেয়েছিল, আমি শুনিনি। শেষবার ওর চেহারা অবধি দেখিনি। যখন জানতে পেরেছিল আমি আর নেই, তখন পাগলের মতো আমাকে এ শহর ও শহর খোঁজ ফিরছে। আমি ওর ভালোবাসার যোগ্য না। আমার সাথে একদম ঠিক হয়েছে, আমি এটার যোগ্য। রুনা বেগম আজ খুব আনন্দিত। আজ তার 2 মেয়ের জীবনে শুধু সুখের জোয়ার। রতন সাহেব বিষণ্ণ মনে তাকিয়ে আছে নিজের স্ত্রীর দিকে, যেন হৃদয় চিরে বের হচ্ছে না বলা কথাগুলো। রুনা বেগম কপট রাগ দেখিয়ে বলে, কেমন বাবা তুমি? নিজের মেয়েদের আনন্দে মুখ গোমড়া করে রেখেছো। তা তোমার আদরের ভাগ্নি ভাইজির কথা মনে পড়ছে বুঝি? মেয়ে দেখো, সে ঠিকই ভালো আছে। বিদেশে মেয়েরা কত কি করে বেড়ায়, দেখো না খবরে? রতন সাহেব খুব ধৈর্যশীল একজন মানুষ, কিন্তু আজ যেন তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। টেবিলের উপরে সাজিয়ে রাখা প্লেট, গ্লাস, জগ সব ফেলে দিলেন। মুহূর্তে ফ্লোরে সেসব ছড়িয়ে পড়ল। গর্জন তুলে বললেন, দেখবো না কেন? সবই তো দেখি। তোমার মতো মানুষকে নিয়ে যে এত বছর সংসার করেছি, সে তো কত কিছুই দেখছি। মা মরা মা মরা মেয়েটার মা না হতে পারো, একজন মেয়ে হিসেবেও তো মেয়েটার প্রতি একটু মায়া দেখাতে পারোতে। তোমরা মা মেয়েরা সব স্বার্থপর। আজকের পর থেকে তোমাদের সাথে আমি কোনো রকম সম্পর্ক রাখবো না। যাও যাও, দেখি কত দূর যেতে পারো। নিজের মেয়ের চেয়ে অন্যের মেয়ের জন্য দরদ উতলে পড়ছে। যার বাবাই পরিচয় না দিয়ে ফেলে রেখে গেছে, তাকে নিয়ে মাতামাতি তো আর কম করলে না। একটা অপয়া মেয়ে আগে উপস্থিত থেকে জ্বালিয়েছে, এখন চলে গিয়েও শান্তি দিচ্ছে না। মরে গেলে যদি শান্তি পায়। শেষের কথাটা শেষ হওয়ার আগেই রতন সাহেব সজোরে চড় বসিয়ে দিলেন। আর কথা বলার সুযোগ না দিয়ে গলা চেপে ধরলেন। রুনা বেগম হাঁসফাঁস করছে। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই একজন বলে উঠল, এ বয়সে এসব কি করছেন? রতন সাহেবের ক্রোধ আরও বেড়ে গেল সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে। আমার বাড়িতে পা রাখার সাহস কি করে হলো? আমি জানি আমি যা অন্যায় করেছি তার কোনো ক্ষমা নেই। শুধু একবার আমার মেয়েটাকে দেখেই চলে যাব, শুধু একবার। রেবেকা বেগম সামনে এসে বলেন, আপনাদের পারিবারিক কলহ, এর মধ্যে কিছু বলা হয়তো অযৌক্তিক, তবুও বলছি যদি কিছুটা সময় আমাকে দিতে পারেন, যদি মাথা ঠান্ডা করে একটু কথা শুনতেন। রতন সাহেব বাসা থেকে বের হয়ে চলে গেলেন। রুনা বেগম কাজের মেয়েকে ডেকে আনিয়ে সব ক্লিন করতে বললেন। আমাকে একটা সুযোগ দিন ভাবি, আমি শুধু মেয়েটাকে চোখের দেখা দেখেই চলে যাব। এই যে আঘাত, এই যে ঝড়, এসব কেন হচ্ছে জানেন?
আপনার মেয়ের জন্য। সেই ছোট্ট থেকে আমাদের ঘাড়ে বসে বসে খেয়েছে। আর ওই যে মানুষটা যে আপনার জন্ম দেওয়া মেয়ের জন্য নিজের স্ত্রীর গায়ে হাত দিতে দ্বিতীয়বার ভাবলো না, যেই মানুষটা নিজের মেয়ের চেয়ে আপনার মেয়েকে ভালোবাসতো, সেই মানুষটার ভালোবাসা উপেক্ষা করে আপনার মেয়ে উড়াল দিয়েছে। মানুষ না ঠিকই বলে, বাবা মা ছাড়া ছেলেমেয়েরা কখনো মানুষ হয় না, এরা হয় অমানুষ। আদুরি কিছুক্ষণ আগেই বাসায় ঢুকেছে, নিজের মায়ের মুখের ভাষা শুনে বলে, মা, তোমার কাছে থেকে এমন কথা আশা করিনি। মানহা তোমাকে কি ডাকতো মনে আছে? মামিমা। নিজের মেয়ের নামে এসব বলছো? তাহলে বলতেই হয় তুমি কখনো ভালো মা হয়ে উঠতে পারোনি, তাই তোমার মেয়ে ভালো হয়নি। আর হ্যাঁ, আপনাকে চিনতে আমার ভুল না হলেও আপনি সেই মানুষটা যে নিজের মেয়েকে অন্যের কাছে ফেলে রেখে চলে গেছেন। তা এত বছর পর হঠাৎ করে মেয়ের প্রতি দরদ উতলে পড়ছে কেন? আমি এক অসহায় বাবা। আমি সে অধিকারে আসিনি। সেই সাহস বা যোগ্যতা কোনোটাই আমার নেই। শুধু একবার মেয়েটাকে চোখের দেখা দেখেই চলে যাব। রেবেকা বেগম আদুরির হাত ধরে বলে, আমি জানি না তুমি কে, তবে আমার মেয়ের মতোই। দেখো মা, মানুষ যখন ভুল করে তখন সেটাকে ভুল মনে হয় না, কিন্তু প্রকৃতি যখন সে ভুলের শাস্তি ফিরিয়ে দেয় সুদে আসলে, তখন মানুষ তার নিজের ভুল বুঝতে পারে। তাই শেষবারের মতো তার ভুলটাকে সাইডে রেখে একবার তার দৃষ্টি শীতল করার সুযোগ দাও মা। এই যে মানুষটা ওনার হৃদয় ভাপা ডাক শোনার জন্য তৃষ্ণায় চটফট করছে, এই তৃষ্ণা নিয়ে হয়তো এই পৃথিবী ত্যাগ করতে হবে মানুষটার। এর চেয়ে বড় শাস্তি আর কি আছে বলো? শুধু চোখের দেখা দেখতে দাও মেয়েটাকে। নিশ্চয় আপনি ওনার দ্বিতীয় স্ত্রী। আন্টি, সব ভুলের ক্ষমা হলেও যদি ক্ষমা করা না করা পুরোটা মানহার ওপর ডিপেন্ড করে, তবে এই মুহূর্তে ওনার চক্ষু শীতল হবে না। মানহা আর বাংলাদেশে নেই। নেই মানে? আমার মেয়েটা কোথায়? যার কথা আজ এত বছর পরে মনে পড়লো, সেই মেয়েটা হয়তো সবার কাছে থেকে কষ্ট পেয়ে সব সময় আপনার কথাই মনে করত। কিন্তু তার তো এখানে আপন বলতে কেউ নেই, তাই কানাডা চলে গেছে। রেবেকা বেগম ঠান্ডা মাথার বললেন, মা, তুমি আমাকে ওর পুরো ঠিকানা দাও, আমি ভিসা প্রসেসিং করে ওর কাছে যাব। টাকা তো আল্লাহ তাআলা আমাদের কম দেয়নি। আদুরি ঠিকানা লিখে দিল। রাহাত সাহেব আর রেবেকা বেগম চলে গেলেন। তারা চলে যেতেই আদুরি নিজের মাকে উদ্দেশ্য করে বলে, শুনেছি পিঠের চামড়া কখনো পেটে লাগে না, আজ দেখেও নিলাম। তবে পুকুরও যদি তবে কুকুরও যদি লালন করতেন, তবে এত বছরে সেটার জন্য মায়া হয়ে যেত। আর মানহা তো একটা জলজান্ত মানুষ, কি না করেছে আপনাদের জন্য। সব সময় তোমার মেয়ে হয়ে ওঠার চেষ্টা করেছে। তুমি মা হওয়ার যোগ্য না। আরহাম মিফতাজকে বলছে, তুই আগে কেন এই কথাগুলো বললি না? যাদের কাছে নিজের ভালো খারাপ প্রমাণ করতে হয়, তারা কখনো কি আমার নিজের ছিল? মানুষ শুধুমাত্র নিজের মানুষের কাছে নিজেকে প্রমাণ করতে চায়। আমার কথা না হয় বাদই দিলাম, কিন্তু মানহাকে তো তুই সবটা বলতে পারতি। ওই একটা মানুষ যাকে আমি সবটা বলতে চেয়েছি, কিন্তু সে নিজের মতো ভেবে নিয়েছে, কখনো আমারটা শুনতে চায়নি। আসলে আমরা যাদেরকে নিজের মানুষ, প্রিয় মানুষ ভাবি, তারা আমাদের ততটা নিজের মানুষ হয়তো কখনো ভাবেনি। আমি তোর ভালোবাসা তোর কাছে ফিরিয়ে দেব, একজন ভাই হিসেবে ওয়াদা করছি। যে কথা রাখতে পারবে না সে কথা দিও না। তুমি জানো না মানহা কেমন। আমি আসলেই নির্দোষ, এটা জানার পরেও ও ধুকে ধুকে মরবে, কিন্তু তবুও আমার কাছে ফিরবে না। নিজের আত্মমর্যাদা ওকে কখনো সেটা করতে দেবে না। ভালোবাসা পেয়ে হারানোর চেয়ে নিজের ভালোবাসার মানুষের কাছে একটু বেহায়া হয়ে তাকে ধরে রাখতে হয়। সব আসবে যাবে, কিন্তু এমন একজন ভালোবাসার মানুষ কখনো আসবে না। আমি সেটা জানি। পৃথিবীতে সব মানুষ থাকার পরেও হুটহাট ওই একটা মানুষের স্মৃতি আমাকে পোড়াবে। ওই একটা মানুষের শূন্যতা আমাকে গ্রাস করবে। তাকে ছাড়া বেঁচে থাকবো, কিন্তু রঙহীন। কোনো পাগলামি থাকবে না, আবদার থাকবে না, বায়না থাকবে না, কিন্তু বেঁচে থাকবো। এবার ভুল করেছে মানহা,
তাই ওকেই আসতে হবে তোর কাছে। ফিরতে চাইলে ফেরা যায়, হাজার নিয়ম ভেঙে কাছে টেনে নেওয়া যায়। সেটা আমিও জানি, কিন্তু ও ফিরতে চাইবে না। ওর জেদ, ওর ইগো ওকে ফিরতে দেবে না। ভালোবাসা এমন এক ম্যাজিক যেটা মানুষকে একদম বদলে দেয়। দেখবি ঠিক মানা ফিরবে, তোর কাছেই ফিরবে। জানো, একবার আমি ওর সাথে রাগ করে ওকে সামান্য ইগনোর করেছিলাম। তার বিপরীতে ও আমাকে আরো শতগুণ বেশি ইগনোর করেছে। আমি যখন বললাম তুমি এমন কেন করলে, তখন ও বলেছিল তোমার সাথে ঝামেলা হলে বা কোনো বিষয়ে কষ্ট পেলে আমাকে জানাবে, সরাসরি কথা বলবে। কিন্তু আমি যদি বুঝতে পারি তুমি আমাকে সামান্য ইগনোর করছো, তাহলে আমি তোমাকে এমনভাবে ইগনোর করব, তোমার মনে হবে আমি হয়তো অন্য মানুষ, হয়তো সেই মানুষটাই না যাকে তুমি চেনো। মেয়েটা বড্ড কঠিন হৃদয়ের। তবে কঠিন হৃদয়ের মানুষের ভালোবাসা থাকে নিখুঁত। তুই চিন্তা করিস না, শালি সাহেবাকে দেশে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। মিফতাজ কোনো কথা না বলে উঠে নিজের রুমে চলে আসলো। ভর সন্ধ্যাবেলা লেকের পাড়ে বসে এক ধ্যানে তাকিয়ে আছে লেকের পানির দিকে। চোখ থেকে অঝোর ধারায় অশ্রু পড়ছে উঠছে। নিজেকে বলছে, যার প্রতি সামান্য বিশ্বাস রাখতে পারলাম না, তাকে কি আমি সত্যি ভালোবাসি? লেকটা মানহার বাসার কাছেই। হার্লি দৌড়ে এসে বলে, তোমার কল আসছে। সে কখন থেকে? তুমি এই সন্ধ্যায় এখানে কি করো? মানহা চোখের পানি না মুছেই মোবাইলটা হাতে নিল। আদুরি, আরহাম আর রুনা বেগমের অনেকগুলো মিস কল। কারটা আগে ব্যাক করবে এত শত না ভেবে সাথে সাথে রুনা বেগমের কল ব্যাক করলো। রিসিভ করতেই কান্নার আওয়াজ ভেসে আসলো। করুণ স্বরে তিনি বলছেন, মারে, তাড়াতাড়ি ফিরে আয়। তোর মামার অবস্থা একদম ভালো না। শেষবারের মতো মানুষটা তোকে দেখতে চাইছে। না করিস না মা। আমি টাকা পাঠাচ্ছি, যত দ্রুত সম্ভব ইমার্জেন্সি টিকিট কেটে চলে আয়। দিনটি ছিল রবিবার। ব্যস্ত নগরের ব্যস্ত মানুষের ভিড়। মিফতাজ সবেমাত্র আদালত থেকে ফিরেছে। ক্লান্ত শরীরটা এলিয়ে দিল সোফায়। 3 বছরের এক বাচ্চা মেয়ে বাবা বাবা বলে ছুটে আসলো মিফতাজের কাছে। এক হাতে বাচ্চাকে আগলে নিয়ে আদরে চুমু খায় মিফতাজ। মনের অজান্তেই চোখ থেকে টুপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। কোমরে ওড়না গুজে নিজের বরের জন্য শরবত বানাতে ব্যস্ত এক রমণী। ফ্রিজ থেকে বরফের টুকরো নিয়ে শরবতে দিয়ে গ্লাসটা নিয়ে মিফতাজের সামনে ধরল। মিফতাজ হাত বাড়িয়ে শরবতের গ্লাস নিয়ে চুমুক দিতে দিতে বলে, তোমার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকব। এভাবে কেন বলছেন? আপনি আমার পিতৃহারা সন্তানটাকে পিতৃ পরিচয় দিয়েছেন। সারা জীবন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আজ 10 বছর হয়ে গেল আমার প্রিয় মানুষটা আর পৃথিবীতে নেই। সেদিনটা আজও ভুলতে পারিনি, যে মানুষটা আমাকে মেসেজ করে বলল, আমি আসছি আমার হৃদয়। হৃদয় ছাড়া আমি যে জলহীন মাছের মতো বেঁচে আছি। এবার আমি ফিরব, শুধু তোমার জন্য না, আমার নিজের জন্য। এবার আমি বাঁচব আমাদের জন্য। এই যে মিস্টার, এয়ারপোর্টে এক গুচ্ছ ফুল নিয়ে ওয়েট করবেন, আমি আসছি। এই শোনো, আমি না তোমাকে একদম অনেক ভালোবাসি, অনেক মানে অনেক। জানো, তোমাকে ছেড়ে এসে আমিও ভালো নেই, কিন্তু কি করব বলো? তোমার মা যেদিন বলল আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে, আমি ভাবলাম অভাগা যেদিকে তাকায় সেদিকে দুর্ভিক্ষ দেখা দেয়, তাই চলে আসলাম। কিন্তু তোমার ভালোবাসা আমাকে আবার ফেরাতে বাধ্য করলো। তোমাকে একটু বেশিই ভালোবাসি আমার ভালোবাসা। আমি তার মেসেজের রিপ্লাই না দিয়ে অভিমান করে রইলাম। কখনো ভাবিনি সে অভিমান আর কোনোদিন ভাঙবে না, আর কোনোদিন বলবে না, জান এত রাগ করো কেন? জান এত রাগ করো কেন? জানো না রাগ করার অধিকার শুধু মেয়েদের? রাগ ছাড়ো জান, আর আমাকে চুমু খাও। সাফা বলল, কি হয়েছিল তার? আপনি আমাকে আজও বললেন না সে কিভাবে মারা গেল? আদুরি আদিলকে বলল, কাল মানহার মৃত্যুবার্ষিকী, আমরা যাব মিফতাজের বাসায়। জানোই তো আজিমপুর এতিমখানায় প্রতিবার দুয়ার আয়োজন করে। কথাগুলো বলতে বলতে চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। আদিল আলতো হাতে আদুরির চোখের জল মুছে দিয়ে বলে, মন খারাপ করবে না, কেউ সারা জীবন থাকে না।
আমি যে শেষবারের মতো আমার বোনটাকে জড়িয়ে ধরে সরি বলতে পারিনি। আমি বলতে পারলাম না তোকে বড্ড ভালোবাসি মান। পরিস্থিতি হয়তো আমার দ্বারা তোকে কষ্ট দিয়েছে, কিন্তু নিজের ভুল বুঝতে পেরে শতবার অনুতপ্ত হয়েছি। আমার বোনটা সেই ছোট থেকে কষ্ট পাচ্ছে, সব কষ্ট থেকে এইভাবে মুক্তি নিল। আমি নিজেকে বোঝাতে পারি না আমার বোনটা আর নেই। মাঝে মাঝে মনে হয় এই হয়তো পেছন থেকে জড়িয়ে ধরে বলবে, তুমি আমার বেস্ট বোনু, তুমি আমার বেস্ট বোনু, তোমার জন্য এত ভালোবাসা। আদিল আদুরিকে জড়িয়ে ধরে বলে, কাঁদে না এখন। মানহার জন্য দোয়া জরুরি। দোয়া করো বোনটা পরপারে ভালো থাকুক। আদুরি আরো জোরে কেঁদে উঠল। আদুরির ছেলে অয়ন দৌড়ে এসে বলে, আদুরি আদিলকে ছেড়ে নিজের চোখের পানি মুছে অয়নকে চুমু দিয়ে বলে, বাবা তুমি যাও তো দাদুমণির কাছে, আম্মুর মাথাটা ব্যথা করছে। আজিমপুর এতিমখানায়ও সবাই একত্রিত। সবাই মিলে বাচ্চাদের খাইয়ে দোয়া পড়িয়ে বিদায় নিচ্ছে। মিফতাজ একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আনমনে তাকিয়ে আছে শূন্যে। আরহাম এসে মিফতাজের কাঁধে হাত রাখলো, ব্যথাতুর কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করে দে তাজ, তোর কাছে তোর ভালোবাসাকে ফেরাতে পারিনি। আমি জানতাম ও ফিরবে না। দেখো, সত্যি ফিরলো না। যখন না ফেরার দেশে চলেই যাবে তখন কেন বললো ফিরছে? বলো না। ও আমাকে ফিরবে বলে ফাঁকি কেন দিল? আমি ওর সাথে কখনো কথা বলবো না, কখনো না। চোখের কোণ ভিজে গেছে, হৃদয় কি সে দহন কেউ কি বুঝবে? দূরে দাঁড়িয়ে আছে অতি বৃদ্ধ একজন লোক, লাঠি ভর দিয়ে এই দিকটায় এগিয়ে আসছে। আরহাম জড়িয়ে নিল মিফতাজকে, কিন্তু এতে কি আর হৃদয়ের দহন কমে? চোখ বন্ধ করতেই ভেসে উঠল বীভৎস সেই দিন। দুপুর 3টে বাজে সংবাদ দেখছিল একটা প্লেন ক্র্যাশ করে দুর্ঘটনায় প্রায় 200 মানুষ নিহত হয়। সে সময় এত পাত্তা দেয়নি কেউ। রাত 9টায় বাংলাদেশে ল্যান্ড করার কথা মানহা যে প্লেনে আছে। মানহার অপেক্ষায় আজ তার সব প্রিয়জন অপেক্ষমান। বাদ পড়েননি দিশা বেগম, রুনা বেগমও। সবাই অধীর আগ্রহে অপেক্ষায় আছে প্রিয় মুক্তির। কিন্তু 10টা বেজে গেলেও কোনো খবর না পেয়ে বিমান কর্তৃপক্ষের কাছে জিজ্ঞেস করে। তখন তাদের থেকে জানতে পারে বিমান দুর্ঘটনার কথা। সাথে সাথে পাগলের মতো ছুটতে থাকে হসপিটালে, কিন্তু জীবিত পেল না, পেল মর্গে। কি সুন্দর হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে। মিফতাজ মান্নাকে কোলে তুলে নিয়ে ছোটাছুটি শুরু করে, চিৎকার করে ডক্টর ডাকতে থাকে। ঠোঁটে গালে কপালে অজস্র চুমুতে ভরিয়ে দিচ্ছে প্রিয়তমাকে। আরহাম আদি এসে থামায় মিফতাজকে। সবাই সবার মতো দুঃখ বিলাস করতে ব্যস্ত। কেউ ফিরে দেখল না একজন অসহায় বাবাকে, যে একটিবার তার মেয়েকে চোখে দেখা দেখতে চেয়েছিল। রেবেকা বেগম স্বামীর পিছু পিছু। রাহাত সাহেব দৌড়ে আসলেন, মিফতাজের কোল থেকে নিজের কোলে মানহার মাথাটা তুলে নিলেন, কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, না মারে, একবার তাকা মা, শুধু একবার তাকা, তোর চোখের মধ্যে নিজের মুখটা দেখি। এই অপরাধী বৃদ্ধ বাবাকে আর কষ্ট দিস না মা, একবার বাবা বল। মিফতাজ সেন্সলেস হয়ে গেছে। মানহা হয়তো বুঝতে পারেনি সে সময়ের আগে এসে সবাইকে যে সারপ্রাইজ দিতে চেয়েছিল, সেটাই তার দেয়া জীবনের শেষ সারপ্রাইজ। জীবনের শেষ সময় প্রিয় মানুষটার মুখটাও দেখা হলো না, বলা হলো না কত না বলা কথা। আর কখনো সেসব বলা হবে না। বছর পেরিয়ে যুগ পার হয়ে যাবে, তবে মানহা আর কখনো ফিরে আসা হবে না। পৃথিবীর বুক থেকে মানহার অধ্যায়ের সমাপ্তি। তবে সে যদি জানতো সে এখনও বেঁচে আছে মিফতাজের হৃদয় দহন হয়ে, সে যদি বুঝতো একটা মানুষ এখনও কারণে অকারণে তার কথা ভেবে দীর্ঘশ্বাস নেয়, জানা হবে না তার চলে যাওয়া কতটা ক্ষত তৈরি করলো তার প্রিয়দের মনে। আজ বাসায় ফিরতে ফিরতে মিফতাজের রাত 1টা বেজে গেল। সাফা চেয়ারে বসেছিল। মিফতাজ সাফাকে এত রাতে জেগে থাকতে দেখে বলে, কতবার বলেছি রাত জাগবেন না আমার জন্য। আপনি মানুন আর না মানুন, আর বিয়েটা যেভাবেই হোক হয়েছে, আপনার দুঃখগুলোর ভাগ নিতে চাই।
যেভাবে আপনি আমার আর আমার মেয়ের জীবনে খুশিতে ভরিয়ে দিয়েছেন, আমি আপনার জীবনে তার সামান্য সুখ এনে দিতে চাই। সবার কপালে সুখ থাকে না। বেঁচে থাকার তাগিদে বেঁচে আছি, না আছে বেঁচে থাকার ইচ্ছা। আর সুখ তো সেখানে বিলাসিতা। আমার মানুষটা তার সাথে সব নিয়ে গেছে। আপনি জানেন, আমার মানহাটা জীবনে তেমন কোনো সুখ পায়নি। ভেবেছিলাম বিয়ের পর পৃথিবীর সব সুখ তার পায়ে ঢেলে দিব, কিন্তু কথায় আছে, মানুষ পুরো পৃথিবীর সাথে লড়াই করতে পারে, কিন্তু ভাগ্যের সাথে লড়তে পারে না। কারণ ভাগ্য তো উপরওয়ালা লিখে রাখেন। আমি আমার নিজের অন্য কিছু চাই না। আমার মালিক আমার প্রিয়তমাকে পরপারে সুখে রাখলেই হবে। আপনিও এই দোয়াটুকুই করবেন। সাফা আর কথা বাড়ালো না। 3 বছরেও মানুষটার মনের কাছেও যেতে পারেনি, তবু চেষ্টা করে যাবে। হয়তো মনে না হোক, তার শুভাকাঙ্ক্ষী হয়ে তার সাথে বাকি জীবনটা কাটিয়ে দেবে। সাফার মাঝে মাঝে হিংসে হয় মানহাকে। সে কতটা ভাগ্যবতী, কেউ তাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। অনেক মানুষ মরে যেয়েও জিতে যায়, মানহা হয়তো তাদের দলের। নয়তো চলে যাওয়ার 10 বছর পরেও সে একই রকম ভাবে মিফতাজের হৃদয়ে বসবাস করছে। হয়তো কোনো একদিন মেনে নেবে মিফতাজ সাফাকে, তবে তার হৃদয় জুড়ে চিরকাল বিচরণ করবে মানহা। সব সমাপ্তি সুখের হয় না, চাইলেই জীবনটা কল্পনার মতো সুন্দর হয় না। কিছু কিছু গল্প এভাবেই অসমাপ্ত রয়ে যায়। সব আধার কেটে হয়তো নীলাম্বরের জোছনা উকি দেয় না।